প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজকে শুভরাত্রির যে আলোচনা বিষয় সেটি হচ্ছে ভুল তথ্য প্রদত্ত সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত অতিথি যিনি রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল কালাম রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের জুলাই বিপ্লবের পর, বিশেষ করে এই অভ্যুত্থানের পর থেকে আমরা দেখেছি যে ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপতথ্য প্রচারের মাধ্যমে দেশকে একটা বিপদগ্রস্ত করার চেষ্টা করছে। সেই বিষয়ে নিয়ে মূলত আমরা আলোচনা করবো এবং একই সাথে আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। মিস্টার মোহাম্মদ শফিকুল কালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আমরাও উপলব্ধি করতে পারছি, সচেতন নাগরিকরা বুঝতে পারছেন, কিন্তু অনেক সময় মানুষের মধ্যে একটা রং মেসেজ দেওয়ার চেষ্টা করে এই ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে। বিশেষ করে আমরা দেখেছি যে এর মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অস্থিরতা সৃষ্টি করার একটা পায়তারা করা হয়। এটি আমাদের দেশের মধ্যে থেকেও কিছু লোক এখন এটা করবার চেষ্টা করছে। পতিত আওয়ামী লীগের কিছু কিছু রাজনীতিবিদ বিদেশে বসে করার চেষ্টা করছে, ঢাকায় বসে দু একজন কিন্তু এরকম করছে। এছাড়াও আমরা যারা দেখেছি যে জুলাই আন্দোলনের পর যে বিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি যে পতিত হাসিনা সরকার পালিয়ে গেছিল, এর পরপরই আমরা ভারতের কিছু কিছু গণমাধ্যমকে কিন্তু এই ধরনের মিথ্যা তথ্য, অপতথ্য একটার সাথে আরেকটা জোড়াতালি দিয়ে এটা করবার চেষ্টা করেছে। এই যে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই যে ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপতথ্য প্রচারণার কারণের জন্য আমরা যে উদ্বিগ্ন থাকি, এই বিষয়ে আপনি যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত আছেন, দেশি বিদেশি অনেকগুলি প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন, যদিও এখন সরকারিভাবে কর্মরত রয়েছেন, আপনার বিশ্লেষণ কি? না, আমরা এটা খুবই ভালোভাবে অবজার্ভ করেছি। এটা নিয়ে আমাদের খুব ভালো রকমের অ্যানালাইসিস আছে যে কারা এটা করছে, কেন করছে। এবং আপনি ঠিকই বলেছেন, এটা মূলত যারা করছে যে পতিত স্বৈরাচারে যারা বেনিফিশিয়ারি ছিলেন, যাদের এখন আর বেনিফিটটা পাওয়ার কিছু নাই, তারা খুব এই অপতথ্যগুলো খুব ভালোভাবে ছড়াচ্ছেন। আমরা দেখছি, আমরা ইভেন চিহ্নিত করেছি যে কোথাকে বট বাহিনী কোনটা, কোথা থেকে ছড়ানো হচ্ছে। আরেকটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া, ইভেন রেসপেক্টেড ইন্ডিয়ান মিডিয়াও আমরা দেখেছি যে এটার সাথে সম্পর্কিত হচ্ছে। তো এই জায়গাটায় আমরা কমব্যাট করার জন্য যে কাজগুলো করছি যে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়াকে আমরা যেগুলো আমাদের সত্য তথ্য সেগুলো আমরা জানানোর চেষ্টা করছি। তাদের সাথে আমরা একটা মিডিয়া গ্রুপ করে ফেলেছি যে যখনই আমাদের একটা নিউজ হচ্ছে আমরা তাদেরকে জানাচ্ছি, যাতে একটা সাম সর্ট অফ ট্রান্সপারেন্সি থাকে। তো ফলে একটা নিউজকে সে যে স্পিন করবে, আপনি স্পিন শব্দটা তো জানেন, যে স্পিন করবে, এটাকে যে ঘুরাবে এই নিউজটাকে, সেটার অপরচুনিটি আমরা দিচ্ছি না। আর আরেকটা জিনিস যেটা আমরা করেছি যে আমরা ট্রান্সপারেন্সি রাখছি, যে তুমি আসো, আমরা ওদেরকে ইনভাইট করছি যে তোমরা আসো, এসে দেখো। বা গ্লোবালি যে কোনো মিডিয়া আমাদেরকে নিয়ে জয়ক্রমের যদি কোনো ধরনের ভুল অপতথ্য ছড়ানোর চেষ্টা করে, আমরা তাকে ইনভাইট করছি যে আসো, বাংলাদেশে এসে তুমি নিজে থেকে দেখে যাও। তো এটার জন্য যেটা হয়েছে যে আগে গত 15-16 বছরে হাসিনার আমলে বিদেশি সাংবাদিক আসতেই দিত না। যারা রিপোর্ট করতো তারা দূরের থেকে রিপোর্ট করতো। আমরা এখন করেছি যে আপনাকে আমরা 1 ঘন্টায় ভিসা দিচ্ছি, আপনি এসে দেখে রিপোর্ট করে যান যে এই ধরনের ভুল তথ্য। এবং এই মেন যে জিনিসটা তারা বলতে চাচ্ছে যে এখানে একটা ইসলামিস্ট টেক ওভার হয়েছে, দেশটা তালেবান হয়ে যাচ্ছে, আফগানিস্তান হয়ে যাচ্ছে। এগুলো দিয়ে ওরা আসলে ওয়ার অ্যান্ড টেররের একটা নেরেটিভ নিয়ে আসতে চাচ্ছে, নিয়ে এসে আমার ইমেজটাকে সে ভাবছে যে শঙ্কায় ফেলবে। কিন্তু এটা তো প্রফেসর ইউনূসের সরকার, এবং এইখানে যারা আছেন তারা বেশিরভাগই হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। তাদের 20-30 বছরের একটা ক্যারিয়ার আছে, সবাই জানে এরা কি গভর্নমেন্ট। তো এখন যেটা হচ্ছে, প্রথম কেউ কনফিউজ হলেও এখন কিন্তু তারা কনফিউজ হচ্ছে না। আর আমরা যেগুলো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা যখনই দেখছি যে আমাদের ইন্টারভেন করা দরকার, আমরা ইন্টারভেন করছি। তো সোফার আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া চেষ্টা করছে, তাদের আপ্রাণ চেষ্টা করছে এই ভুল তথ্য ছড়ানো। আর আওয়ামী লীগের বট বাহিনী, আওয়ামী লীগের যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন যে আর্মি, তারা এটা চেষ্টা করছে, কিন্তু তাদের চেষ্টা বরং হাসির উদ্বেগ করছে, মানুষ মানে হাস্যকর হয়ে যাচ্ছে। না, সেটি নিশ্চয়ই আপনি বলছেন যে ভারতের যে গণমাধ্যমগুলো করার চেষ্টা করছে, সেখানে তাদের মধ্যে আপনারা ইনভাইট করছেন, তারা যদি এসে সরাসরি দেখে যায়। কেউ এসছে এবং আমরা দেখেছি যে এই রিপোর্টটা গ্রাউন্ড লেভেল থেকে তারা করছে, সেটা স্পষ্টই দেখা যাচ্ছে যে এই রিপোর্টটা ভালো হচ্ছে। বিকজ আপনি ওইখান থেকে অনেক কিছু এজিউম করতে পারেন, বাইরের থেকে 2000 কিলোমিটার দূর থেকে আপনি বাংলাদেশকে নিয়ে লিখছেন,
অনলাইন যতই আমার ওয়েবসাইট থাকুক না কেন, ওয়েবসাইটের উপর আপনার ভরসাটা কম। আপনি যখন গ্রাউন্ডে আসছেন, ওকে বলানো হলো যে এত এত মাইনরিটি উপর রিপ্রেশন হচ্ছে, সে যখন এসে যে ফ্যামিলিগুলোর কথা বলা হচ্ছে, সেই ফ্যামিলিতে যখন সে ভিজিট করতেছে, তো অবভিয়াসলি তখন তো সে অন্য একটা স্টোরি পাচ্ছে, অন্য ধরনের একটা। তখন হয় কি, যে রিপোর্টটা হয় সেটা অনেকটা ইটস ক্লোজ টু দ্য ফ্যাক্ট, এবং আমরা চাচ্ছি যে এই কাজটাই হোক। মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে সেটি হচ্ছে যে নির্বাচন পরবর্তীতে দেখেছি যে কিছু কিছু ব্যক্তি সহিংসতার শিকার হয়েছে, যারা রাজনৈতিকভাবে পতিত সরকারের নেতৃত্বে দিয়েছিলেন, সেগুলোকেও কিন্তু এক ধরনের প্রোপাগান্ডা হিসাবে সংখ্যালঘু বা সনাতন ধর্মের উপর করার চেষ্টা করেছে। আমরা কিন্তু অনেক বন্ধুবান্ধব এখনও আমাদের এই সাংবাদিকতায় আছে, বিভিন্ন প্রফেশনে আছে, যারা সনাতন ধর্মী এবং অন্য ধর্মাবলম্বী। আমরা তাদের সঙ্গে যখন আলোচনা করি, তারা কিন্তু এই ধরনের কোনো বক্তব্য মন্তব্য করে না, যারা সনাতন ধর্মী আছে, যে আমরা বা আমাদের কোনো সংখ্যালঘু গোষ্ঠী বাংলাদেশে নির্যাতিত হচ্ছে। তো সেই জায়গার মধ্যে আপনারা ফ্যাক্ট চেক বা একটা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের মাধ্যমে সেটা চেষ্টা করছে। তো আমরা কি মনে করি কি এটি কি প্রফেসর ইউনূস সম্পর্কে, তো আমি এই 8 মাসের কাছাকাছি সময় এখানে কেউই কিন্তু তার বিষয়ে, রাজনৈতিক দলের মতাদর্শের পার্থক্য আছে, কেউ এইটা চায়, কেউ সেটা চায়, অধিক সংস্কার চায়, কম সংস্কার চায়, কিন্তু তার বিষয়ে কিন্তু সবাই বলে যে আমরা প্রফেসর ডক্টর ইউনূসের মতো একটা নেতৃত্ব পেয়েছি। তো এখানে কূটনৈতিকভাবে কি আরও একটু বেশি আমাদের করার প্রচেষ্টা করার? এটা তো আপনি যদি নিজে ডিটারমাইন্ড থাকেন যে আমি মিথ্যা তথ্য ছড়াবো, তখন হয় কি, আমি আপনাকে যতই বলি যে কিরণ ভাই আপনি এটা ভুল যাচ্ছেন, কিন্তু আপনি তো আমার সত্যটা নিচ্ছেন না। আপনি যদি আমার সত্যটা না নেন, সেক্ষেত্রে তো আপনাকে তো আমি আর কনভার্ট করে তো আমার লাভটা নাই। ব্যাপারটা ইন্ডিয়ান মিডিয়ার এটা হচ্ছে, সে আমি যত সত্য দিয়ে আমি মানে রিয়াল নিউজ দিয়ে আমি তাকে ফ্লাডেড করে ফেলতেছি, কিন্তু সেটা তো এটা নিচ্ছে না, সে মিথ্যাটাই নিচ্ছে। কেননা তার তো ইচ্ছা হচ্ছে এখানে সে ইনস্টেবিলিটি করার, তার ইচ্ছা হচ্ছে এখানে এক ধরনের ক্যাওস ক্রিয়েট করা, এবং যাতে করে, এবং তার পুরোটা জিনিস হচ্ছে সে হাসিনাকে কিভাবে আবার রিহ্যাবিলেট করা যায়, এটা হলো তাদের পুরো, এটা একটা বলতে পারেন যে এটা একটা ওয়েল অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেইনের পার্ট, এবং এইখানে প্রচুর মানি ইনভলভ আছে। আপনি ইন্ডিয়ান পত্রিকাগুলোর আপনি জানেন কি না জানি না, ইন্ডিয়ান যারা রেসপেক্টেড নিউজ পেপার, তারাও কিন্তু নিউজ ওইখানে আপনি বিক্রি করতে পারবেন। আপনি যদি আপনার সম্পর্কে, যেমন ধরেন আপনি কিরণ আহমেদ চৌধুরী, উনি একটা জায়গা থেকে ইলেকশন করবেন, এখন আপনি চাচ্ছেন আপনার ফ্রন্ট পেজে একটা নিউজ হোক, তখন আপনি টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকায়ও আপনি কিন্তু একটা স্লট কিনে ওইখানে আপনার নিউজ দিতে পারবেন। মানুষ বুঝবেও না যে এই নিউজটা আপনি কিনে, অ্যাডভার্টাইজমেন্টের মতো কিনে আপনি ওইখানে প্লেস করেছেন। তো এখন হাসিনার যে ক্রনিগুলো, যারা তার দোসর ছিল, বা হাসিনার পলিটিশিয়ান বা ওদের শেখ ফ্যামিলি যদি বলেন, তারা এমন পরিমাণ টাকা বাইরে নিয়ে গেছে, তারা এখন ওইখানে ইনভেস্ট করে আমাদের এখানে টার্গেটেড রিপোর্টিং, প্লাস হচ্ছে যে তাদের তো একটা স্বজন হারানোর বেদনা আর কি। তাদের একটা ধারণা ছিল মানে আপা 2041 সাল পর্যন্ত থাকবেন, তারপরে শেখ ক্লানের আবার কেউ নিবে, মানে এটা একটা এক ধরনের, তারা ভাবছে যে এটা একটা করদ রাজ্য টাইপের। তো সেটা তো ওই পুরো জিনিসটা যখন উলট পালট হয়ে গেছে জুলাই অগস্টে, এটা আসলে মানতেই পারছেন না। এখন একে আপনি এই যে বেদনা, এটাকে আপনি কিভাবে তাকে এই বেদনাটা প্রশমিত করবেন? 2041 তো আসলে অনেক দূরের পথ ছিল, মানে আসলে ধারণাটা ছিল আমৃত্যু থাকবেন। সেটাই আমরা যেমন বলা হয় যে আমাদেরকে পাকিস্তান আফগানিস্তানের সাথে তুলনা করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের মানুষ তো ভারতও হতে চায় না। সেই জায়গাটা কি ভারত বুঝতে পারে? বাংলাদেশের মতো, বাংলাদেশের মানুষের মতো আমাদের একটা কৃষ্টি কালচারটা অনেক অনেক ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের অবশ্যই আমাদের দেশে ধর্মটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে তো এক্সট্রিমিজম আমি খুব কম দেখি, খুবই রেয়ার, খুবই টাইনি গ্রুপের মধ্যে আছে, এবং সেটার জন্য আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আছে। আমাদের কাউন্টার টেরোরিজমের জন্য যতগুলো ইনস্ট্রুমেন্ট লাগে, যে সমস্ত এজেন্সি আছে, দে আর ওয়েল ইকুইপড, সেটার জন্য আমরা করছিও। কিন্তু আপনি বাংলাদেশকে হঠাৎ করে এসে আপনি বলবেন যে বাংলাদেশের সোসাইটি এমন হয়ে যাচ্ছে, এটা তো কেউ নিবে না, বাংলাদেশের মানুষ এটা নিবে না, এবং এটা নেয় নাই। আপনি যেই প্রোপাগান্ডাটা চালাচ্ছেন, যেই পরিমাণ টাকা করছেন যে এই সোসাইটি এমন হয়ে যাচ্ছে, এবং আপনি কি করছেন, ডট মেলাচ্ছেন যে না মেয়েরা দু একজন সিগারেট খাচ্ছে সেটাকে বাধা দেওয়া হচ্ছে, বা আমাদের এখানে 3টা ফুটবল ম্যাচ, এইটায় মেয়েদের ফুটবল ম্যাচে বাধা দেওয়া হয়েছে। তারপরে ধরেন কিছু মেয়েরা
হয়রানির শিকার হয়েছে, হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, সেগুলো দেখে অনেকে, বা মাজারে কিছু অ্যাটাক হয়েছে, সেগুলো দেখে অনেকে ভাবতেছেন দেখো এই দেশে কি হচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে আপনি ডটগুলো একটার পর একটা যোগ করে করে আপনি একটা ভাবতেছেন এটা একটা বড় একটা ট্রেন্ড। কিন্তু জিনিস কি যে আপনি যেই ধরনের এই ইয়েটা করছেন সেটা কি 2013 সালে 2016 সালে কি অভিযোগের উপরে অ্যাটাক হয় নাই? অ্যাথেইস্ট ব্লগারদের কি তখন কি তারা কি ইয়ে হননি, অ্যাটাকড হন নাই? বা আপনি সেই ইয়ের যদি আমলে ইয়ে দেন, হুমায়ুন আজাদের উপরে কি অ্যাটাক হয়নি? বা তসলিমা নাসরিনের এগেনস্টে কি প্রোটেস্ট হয়নি? এই সোসাইটিতে এই ধরনের মানে জিনিসগুলো তো অনেক সময় ছিলই, কিন্তু এইটাকে এখন এসে অনেকে ফুলায় ফাপায় দেখাইতে চাচ্ছেন যে কি না কি হয়ে যাচ্ছে। বাংলাদেশি সোসাইটিতে দু একটা এরকম ঘটনা ঘটছে এবং আমরা সেগুলোর বন্দোবস্ত নিচ্ছি, আমরা এটার ক্ষেত্রে আমরা অ্যাকশনে যাচ্ছি, আমরা ইয়ে করছি। আপনি যেই মাসে 3টা ম্যাচ, ফুটবল ম্যাচ আপনি বাধাগ্রস্ত হয়নি, সেটার একটা ম্যাচ আমরা আবার করেছি। সেই ম্যাচে সেই সময় মানে ডিসেম্বরের লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির 3rd উইক পর্যন্ত আমরা ইউথ ফেস্টিভ্যাল একটা হয়েছে, প্রফেসর ইউনূস এটা সবাইকে আয়োজন করতে বলেছেন, উনি এটার ইনিশিয়েটর। এই ইউথ ফেস্টিভ্যালে 27,42,000 মেয়ে খেলাধুলা এবং কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। তারা ফুটবল খেলেছে, তারা কাবাডি খেলেছে, তারা ক্রিকেট খেলেছে। আপনি যদি ইন্টারনেটে যান আপনি এর শ ভিডিও দেখবেন। তো এখন কেউ কিন্তু ওইটা বলছে না, তাহলে ওই যে 2-3টা ম্যাচ সেটাকেই সে দিয়ে একটা ট্রেন্ডের মতো যে দেখো কি হয়ে যাচ্ছে। এবং এটা যারা বেশি বলছে তারা আসলে আমরা দেখছি যে বেশিরভাগই ছিল আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। সেসব আপনার মনে থাকবার কথা যে প্রফেসর আবুল কাসেম ফজলুল হক তার ছেলেকে যখন হত্যা করা হয় শাহবাগে, তখন তিনি বলছিলেন যে তাকে বলা ছিল বিচারের কথা বলছে, তিনি বলছিল আমি উপরওয়ালার কাছে বিচার চাই না, সরকারের কাছে বিচার চাই। সেই কথাগুলো কিন্তু আমাদের মনে আছে। আমরা একটু যদি ফ্ল্যাশব্যাকে যাই, জঙ্গি হত্যার নামে, জঙ্গি তৎপরতার নামে যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশে প্রপাগান্ডা করেছিল এবং জায়গায় জায়গায় যে জাহাজবাড়ি বলি, ময়মনসিংহে বলি, এখানে বলি সেখানে বলি, এখন এত জঙ্গি তো বাংলাদেশে এখন আর দেখতে পাচ্ছি না। সেগুলি কি ছিল মনে হয় আপনার কাছে? না, সেটা নিয়ে তো অনেক রিপোর্ট হচ্ছে, যে এই রিপোর্টগুলো আমরা যেগুলো রিপোর্ট পড়ছি পত্রিকাগুলোতে সেগুলো তো ভয়াবহ, যে এই লোকগুলোকে অনেকে হয়তো জঙ্গি ছিলেন না, তাদেরকে অনেক আগে অ্যারেস্ট করা হয়েছে এবং খুবই পরিকল্পিতভাবে একদম পাশে থেকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করা হয়েছে। এবং পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে আজকে গান ফাইট হয়েছে জঙ্গিদের সাথে, এই গান ফাইটে মারা গেছেন। পুরো জিনিসটা ছিল নাটক অনেকগুলোই। এখন একটা ঘটনা যদি একটা ঠিক মতো হয়ে থাকে, আমরা অবশ্যই স্বীকার করি হলি আর্টিজানের মতো একটা ভয়াবহ ঘটনা সেই সময় ঘটেছে। আমরা অস্বীকার করি না যে বাংলাদেশের সোসাইটিতে কিছু এক্সট্রিমিস্ট এলিমেন্ট নাই, এটা আমরা বলছি না। কিন্তু কথা হচ্ছে যে কি তখন এইটাকে ক্যাশ ইন করা হয়েছে। এই জিনিস একটা ঘটনা ঘটলে আরো 10টা ঘটনা ম্যানুফ্যাকচার করে তারা একটা গ্লোবাল একটা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করেছে ওয়ার অ্যান্ড টেররের, যে দেখো আমরা রাইট সাইড অফ দ্য ওয়ার অ্যান্ড টেরর আছি, তোমাদের মতো বাংলাদেশকে আমাকে না রাখলে তুমি বাংলাদেশটা একটা আফগানিস্তান হয়ে যাবে, আমাকে তোমার রাখতে হবে। এবং তুমি কি চাও যে আমি ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করি? ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করলে তো ইসলামিস্ট বিএনপি জামাতের মতো জঙ্গিরা আসবে, তুমি কি এটা চাও? নাকি আমি ইলেকশনটা আমি রিগ করে আমার মতো করে আমি সাজানো একটা ইলেকশন করে আমি থাকি, কারণ আমি থাকা মানে তুমি আমাকে একটা ভালো পার্টনার পাচ্ছ। হ্যাঁ, এইভাবে এই পুরো জিনিসটা ছিল অনেক ক্ষেত্রে কিছু কিছু আমি তো আবার বলেছি ব্যর্থ যে হয়নি, অনেক ক্ষেত্রে ছিল গ্লোবালি দেখানো যে না দিস ইজ এই দেশটার মধ্যে এই জিনিস আছে, আমি তোমার বড় পার্টনার, আমাকে তোমার যে করেই হোক ক্ষমতায় রাখতে হবে, আমি তোমার ক্ষমতায় থাকলে আমি তোমার পারপাসটা সার্ভ করব। নিশ্চয়ই সেই কথা আমার মনে আছে যে একজন শিশুকে হত্যা করা হলো জঙ্গি নামে, তখন তার টাইটেল দেওয়া হলো কিশোর জঙ্গি, এবং কিশোর জঙ্গি হিসেবে তার ফ্যামিলির সবাইকে ধরে নিয়ে আগের রাতে বা পরের রাতে যে মিডিয়া ট্রায়াল করতো, দেখা যেত কোথায় কোন মফস্বলে গ্রামের বাড়িতে। এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছেন হচ্ছে জার্মান এক রিসার্চার, এটা জার্মান মহিলা, সে এবং বাংলাদেশি বংশোদ্ভূত না, সে জার্মান এক মহিলা,
ইয়াসমিন লর্ক, হ্যাঁ, ইয়াসমিন লর্ক, সে এটা নিয়ে কাজ করেছে। তার সাথে একটা ছেলে ছিল ডেইলি স্টারের ফরমার চিফ রিপোর্টার আবুল কালাম আজাদ। তারা দুইজনে মিলে একটা ব্রিলিয়ান্ট বই লিখেছে। তারা বাংলাদেশের যতগুলো মেয়ে জঙ্গি দের কথা বলা হয়, সবগুলো মেয়ে জঙ্গি যতগুলো নিউজে আসে তাদের স্টোরিগুলো ওরা চেস করে করে দেখেছে যে স্টোরিগুলো কি সত্য ছিল নাকি অসত্য ছিল না বানোয়াট ছিল। এবং ওরা দেখেছে যে 70-80% ক্ষেত্রে এই পুরো জিনিসগুলো একটা বানোয়াট গল্প ছিল, এক একজনের এক এক জায়গা থেকে এনে মেয়ে জঙ্গি বানাচ্ছে। এবং ওরা দেখেছে যে এই পুরো জিনিসটা করতে হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন অনেক বা একটা ওসি বা একটা এসপি, এগুলো নাটক সাজালে যেত যে আপনি যতগুলো এগুলো করতে পারবেন, যে দেখাচ্ছেন যে আমার এখানে আমি 3 জন জঙ্গিকে অ্যারেস্ট করেছি। সেক্ষেত্রে হয়তো কি আপনি প্রমোশনটা পেতেন, আপনি পিপিএম পেতেন। এটা মানে পুরো জিনিসটা হতো যে পিপিএম এর লোভে অনেকে এগুলো করেছে। আপনি একটা ফ্যামিলির লাইফ ধ্বংস করে দিচ্ছেন, গরিব বানিয়ে দিচ্ছেন, তাকে চিরতরে আপনি একটা সোসাইটিতে আউটকাস্ট করে ফেলতেছেন। কি জন্য? আপনার গ্রিড, আপনার লোভে। আপনি আপনার মাস্টারকে, পলিটিক্যাল মাস্টারকে খুশি করতে হবে। পুলিশের লোকরা এই কাজগুলো করেছে ভয়ানকভাবে, হাজার হাজার ছেলের লাইফ ধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার ছেলের লাইফ। কি ভয়ানক একটা সময় গেছে। এবং সেই বেদনাহত কথা হয়তো বা আমরা কখনো ইতিহাস সাক্ষী দিবে যে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা খুব বুঝতে পারলাম। আমরা যদি একটু আসি তুলসী গাবার্ডের বক্তব্যে আসি, এবং এটা ইতিমধ্যে দেখেছি যে আপনাদের প্রেস উইং থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতের এনডিটিভিকে যে সাক্ষাৎকার দিয়েছিল তুলসী গাবার্ড, সেটাকে প্রতিবাদ করা হয়েছে। এবং বাংলাদেশের ছাত্র জনতা সকল রাজনৈতিক দলও কিন্তু সেটিকে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। এর পরবর্তীতে একদিন পরে আপনারা প্রতিবাদ করলেন বা ওই দিনই করলেন, তার পরবর্তীতে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র টমি ব্রুসও কিন্তু বলেছেন যে বাংলাদেশ সহিংসতা ও নির্যাতনের নিয়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপকে তিনি স্বাগত জানিয়েছেন। তাহলে একটা হচ্ছে কি তুলসী গাবার্ড, আরেকটা হচ্ছে টমি ব্রুস, আরেকটা হচ্ছে আপনাদের প্রতিবাদ। এই বিষয়ে তিনটি মিশ্রণ অবস্থানকে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? না, আমরা তো আমাদের অবস্থানটা তুলে ধরছি। আমরা আমাদের অবস্থানটা কি, আমরা বলছি যে আমাদের কাউন্টার টেরোরিজমের মেজার আমাদের আছে, আমাদের সিটিটিসি বা এটিইউ বা অন্যান্য যেগুলো উইং আছে আমরা সেগুলোকে আরও শক্তিশালী করছি। আমরা যে এক্সট্রিমিজমের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আর তুলসী গাবার্ডের ব্যাপারে তো আমাদের একটা আমরা স্টেটমেন্ট দিয়েছি। এবং আপনি দেখেন ইউএস কিন্তু আমাদের এই মেজারগুলোকে মানে আমরা যে কাউন্টার টেরোরিজম বা যেগুলো মেজার নিচ্ছি, হ্যাঁ, দেশের শান্তি শৃঙ্খলার জন্য, ওগুলোকে ওয়েলকাম জানিয়েছেন। তো এটা বোঝা যায় যে পুরো আমাদের উপরে পুরো ওয়েস্টার্ন ন্যাশনগুলো পুরোপুরি আমাদের উপরে সাপোর্ট আছে। তারা আমরা তো ট্রান্সপারেন্ট, হোয়াট উই আর ডুইং তারা ইজিলি দেখছে। আর ইউএসএ যেটা হচ্ছে, ইউএসএর এখানে এমবাসি আছে, এবং এমবাসি অনেক যথেষ্ট বড় এমবাসি। তারা তো কালেক্ট করে, একটা ঘটনা ঘটলে তারা কি ইনফরমেশন কালেক্ট করে না? তো ফলে তারাও তো দেখছে। আপনি যে মনে করছেন যে না, আমরা যেহেতু এখানে যদি এমবাসি না থাকতো তাহলে আপনি ওইখানে কাউকে আপনি মিস ইনফর্ম করতে পারতেন। এখন ওইখানে যদি কেউ মনে করে যে না বাংলাদেশে কি হচ্ছে, সে তো অবশ্যই তার এমবাসির মাধ্যমে জানবে, এই তোমাদের এখানে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, আমাকে একটা রিপোর্ট পাঠাও তো, ঠিক না? তো আমরা মনে করি যে আমরা আমাদের বড় স্ট্রেংথের জায়গা, শক্তির জায়গা হচ্ছে ওপেননেস, ট্রান্সপারেন্সি। তুমি দেখো আমি কি করছি, হ্যাঁ, আমার যদি ফেলিউর হতে তুমি দেখো কেন ফেলিউরটা হচ্ছে। তুলসী গাবার্ড নেই কিন্তু আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি যে তার ইন্টেনশনটাই বলা হতো আগে থেকে এই ধরনের একটা ছিল, যে বাংলাদেশকে এই ধরনের সংখ্যালঘুদের উপর একটা নির্যাতনের কথা বলা হতো, ভারতীয় বংশোদ্ভূতদের সাথে তার একটি সম্পৃক্ততা রয়েছে। সেই জায়গায় কিন্তু মানুষের মধ্যে একটা স্পষ্টতা এসছে। এবং পরবর্তীতে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যখন এই বিবৃতি দিল বাংলাদেশ সহিংসতা প্রসঙ্গে তারা প্রশংসা করেছে, নিশ্চয়ই সেই বিষয়টাকে আমরা একটা উত্তরণের দিকে এসেছি। আমরা আশা করব যে এই যে গুজব, মিথ্যা তথ্য, ভুল তথ্য এই প্রকাশের মধ্যে বাংলাদেশকে বিভ্রান্ত করা যাবে না, নিশ্চয়ই ইনশাআল্লাহ। আমরা একটা ছোট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমরা কিছুক্ষণের মধ্যে আবারও একটা বিরতির পর তাকে নিয়ে ফিরে আসবো। আমরা সমসাময়িক রাজনীতি এবং ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপতথ্য নিয়ে কথা বলবো। ছোট একটা বিরতি নিচ্ছি।
ইস্পানি মির্জা বসুবরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপতথ্য এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমরা ভুল তথ্য, মিথ্যা তথ্যের পাশাপাশি একটু রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের পর এখন বাংলাদেশে যে একটা নির্বাচন নিয়ে সে বিষয়ে সংস্কার, অধিক সংস্কার, কেউ বেশি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন, কিছু সংস্কার করে চাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেটা আজকে দেখেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে আলোচনার মাধ্যমে দ্রুত জাতীয় ঐক্যমত গঠন করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, যদি সম্পৃক্ত করতে দেরি হয় তাহলে কি হতে পারে? দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বড় সংস্কার, ছোট সংস্কার নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেটা নিয়ে কি বিশ্লেষণ রয়েছে? একই সাথে যদি আমরা বলি, এই সুপারিশমালাগুলো যেগুলো তৈরি করা হচ্ছে, সব রাজনীতিগুলোকে আস্তে আস্তে জমা দিচ্ছে, এই তৈরির মধ্যে দিয়ে আমরা কি নির্বাচনের ঘন্টা কি দ্রুত বাঁচাতে পারবো কিনা? না, নির্বাচনের বিষয় কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার সুস্পষ্ট দুইটা টাইম লাইন বলেছেন। উনি কিন্তু প্রথম থেকে এটা বলছেন, এমন না যে এটা হঠাৎ করে বলছেন। উনি বলছেন যে যদি আপনি বলেন ছোট আকারে যদি সংস্কার হয় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবো, আর যদি বড় আকারের হয় তাহলে জুনের মধ্যে হতে পারবে। জুনের মধ্যে মানে যে জুনে হবে তা না, সেটা ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চেও হতে পারে, এটা ইট ডিপেন্ডস। হ্যাঁ, কিন্তু জুন 30শে জুন 2026 পর্যন্ত হচ্ছে আমরা এর বাইরে একদিনও থাকতে চাই না। বাট ইলেকশন যদি আগে হয় আমরা আগে চলে যাব। তো এটা হচ্ছে ইয়ের বিষয়। আর আমার মনে হয় যে কি, সবাই অনেক পলিটিক্যাল পার্টিগুলো অনেক ম্যাচুরিটি শো করছেন। সবাই যেমন ধরেন সবাইয়ের কাছে এই 6টা কমিশনের রিপোর্টগুলো পাঠানো হয়েছে, সবাই চুলচুলা বিশ্লেষণ করেছেন, নিজেদের মধ্যে ডিবেট করেছেন, এখন তারা সাবমিট করছেন। এবং এই সাবমিট করার মধ্যে তারা জানাচ্ছেনও যে কোথায় কোথায় তারা এগ্রি করেন, কোথায় কোথায় ডিসএগ্রি করেন, এবং যেগুলো সবাই কমন পড়ে যাবে যে এগ্রিমেন্ট সবাই এই জায়গায় এগ্রি, তাহলে ওগুলো কিন্তু খুব দ্রুত আপনার ইমপ্লিমেন্ট করা যাবে। আর যেগুলো ধরেন এগ্রিমেন্ট হচ্ছে না বাট খুবই ভাইটাল একটা বিষয়, সেটা নিয়ে আমার মনে হয় যে এই ঐক্যমত্য কমিশন খুব দ্রুত এটা নিয়ে ঐক্যমত্যে আনতে পারবে। ওনারা অলরেডি তো তাদের ডায়ালগটা শুরু করেছেন, এবং এই ডায়ালগটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, এটা একদম জুলাই পর্যন্ত। আমরা আশা করছি বাই মিড জুলাই এটার একটা কংক্রিট একটা শেপ দেখতে পারবেন। এটা সেই 91-এর মতো হবে না যে 5 দলীয় 7 দলীয় ঐক্যজোট বা 15 দলীয় ঐক্যজোট তাদের মতো একটা রূপরেখা দিল, তারপরে একটা ক্ষমতা আসলো সবাই ভুলে গেল, সেটা হবে না। এই পুরো জিনিসগুলো থাকবে। হ্যাঁ, আমরা রিফর্ম কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারি আর না পারি, এই পুরোটা থাকবে, এবং এটা একটা জুলাই চার্টার আকারে থাকবে যেগুলো সবাই এগ্রি করবে। এটা তারপরে যেটা হবে যে যেই পরবর্তী যে গভর্নমেন্টই আসুক তাকে কিন্তু বলা হবে, এই তুমি কিন্তু এটা করো নাই, তুমি এখানে সাইন করেছিলে, এটা কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করছো না। বাট আমার মনে হয় এই আজ ডক্টর আলী রিয়াজ যেটা বলেছেন এটা দ্রুত সম্ভব, কেননা সবাই তো নিজেদের মধ্যে ডিবেট সেরে তারা এসে তাদের প্রপোজালগুলো, তাদের রিকমেন্ডেশনগুলো, তাদের অপিনিয়নগুলো সাবমিট করছেন। দিটস এ ভেরি ইটস কেউ তো বলছেন না না আমি এর প্রসেসটাই নাই। একজন যদি পার্টি বলতো যে না এই প্রসেসটার মধ্যে আমি নাই, থাকবো না, আমি সেটা তো কেউ বলছে না। সবাই কিন্তু এমব্রেস করছেন, তাদের অপিনিয়নগুলো জানাচ্ছেন, এবং খুব বলিষ্ঠভাবে যে না এইটা আমরা চাই, এটা চাই না বলে দিচ্ছেন। তো সেখানে একটা বিষয়, জুলাই সনদ যেটা কথা বলছি আমরা, সেটার মধ্যে যেটা বললেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং জনগণের যে চাহিদা, সেই চাহিদা হচ্ছে যতটুকু সম্ভব এখন সংস্কার করে গেলে কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে যারাই ক্ষমতা আসুক না কেন, যাতে কি করবেন সেই কমিটমেন্টগুলো জনগণের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রকাশিত হলো থাকে, যাতে কোনোভাবে কোনো রাজনৈতিক দল পরবর্তীতে ক্ষমতা এসে উচ্চবিলাসী হয়ে সেগুলো যাতে ভুলে না যায়। এটি নিশ্চয়ই ভুলে যাওয়ার স্কোপ নাই। যেই নতুন একটা জেনারেশন আসছে, যে স্মার্ট একটা জেনারেশন, তারা তো আপনাকে ভোগাবে, বলবে যে তুমি এটা করো নাই, তুমি জাতির সাথে চিট করছো। হ্যাঁ, তো ফলে আমার মনে হয় যে আমাদের হয়তোবা এই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করতে কয়েক বছরও লেগে যেতে পারে, বাট এই রিফর্মগুলো হবে, আমি নিশ্চিত এগুলোর বিষয়ে। নিশ্চয়ই। এখন একটা বিষয় গত দুদিন থেকে বেশ জোরালোভাবে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গ নিয়ে। সেটা যেমন বলা হতো যে আমরা আমাদের আলোচনায় আমরা বিজ্ঞজনকে যখন এনেছি, আমার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন এনেছি, সেখানে কিন্তু দেশের আবুল কাশেম ফজলুল হক স্যার সবাই বলেছেন যে আওয়ামী লীগ তাদের অতীত রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করেনি, এবং সেই শিক্ষা গ্রহণ করার না কারণে এই জুলাইতে এই ঘটনা ঘটেছে।
তো সেই প্রসঙ্গে এখন কিন্তু এটা একটা জোরালো আলোচনা তৈরি হয়েছে এবং আমি মনে করি যে আমাদের যে তরুণ প্রজন্ম তারা কিন্তু বলছে যে আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকতেও কিন্তু আমরা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বাংলাদেশে আর কোনো রকমভাবে কোনো কিছু তারা করতে চায় না। আপনি কি মনে করেন যে আসলে এটা কি হওয়া দরকার? যেমন আমরা ফেসবুকে আমি দেখতে পেয়েছি কয়েকজন মন্তব্য করেছে এটা গণভোটের মাধ্যমে সুরাও হয়ে যাক, এবং তিনি এই কথা বলেছেন যে 80 থেকে 85% মানুষ নিশ্চয়ই এই গণভোটের রায় দিবেন যে আমাদের রাজনীতি বাংলাদেশে যাতে কোনো কারণে এই মুহূর্তে আর কোনো গ্রহণ করা না হয়। আপনি কীভাবে দেখেন বিষয়টা? না, এই বিষয়টা নিয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। আমার মনে হয় যে এটা পলিটিক্যাল পার্টি, তারা সমস্ত পলিটিক্যাল পার্টির মধ্যে একটা কনসেনসাস আসা উচিত। তারাই বলুক যে আসলে এটা কি হবে। এটা ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকেও এক্সপেকটেশনটা হচ্ছে যে যেহেতু জুলাইয়ের সবাই একসাথে ছিলেন, এই সবগুলো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের এগেনস্টে, এবং সব পার্টির মধ্যেই কিন্তু শহীদ আছেন, আহত আছেন, তো তারাই এটা কনসালটেশন করে তারা নিজেদের মধ্যে আসলে একটা কনসেনসাসে আসুক। এটা জনগণই ডিসাইড করুক যে কি হবে, এই ওদের ফেটটা কি হবে, যে ভবিষ্যৎ রাজনীতি বাংলাদেশের অবস্থান কেবে। আমি ছোট ছোট করে দুই একটি প্রসঙ্গে একটু আসতে চাই। আমি একটু লিখে নিয়ে আসছি। 1971 সালে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। পরে তিনি প্রধানমন্ত্রী হলেন এবং রাষ্ট্রপতি হলেন। সব দল নিষিদ্ধ করে বাকশাল নামে একমাত্র দল বানালেন, যার সর্বময় ক্ষমতা তিনি নিজের হাতে রাখলেন। এরপরে আমরা মুজিবের পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ধরনের কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী চাই না, আমি পার্টির প্রধান থাকতে চাই না। কিন্তু গত 15 বছরে গুম, খুন, হত্যা, লুটতরাজের মাধ্যমে কিন্তু তিনিও টিকে থাকলেন। তো তার বাবাও যেভাবে বলে গিয়েছিলেন তিনি সেভাবে বলেছেন। তো এটি কি মানুষের মধ্যে একটু মনস্তাত্ত্বিকভাবে আসে কি না, যে আসলে মানুষের, বা আপনি যেটা বলছিলেন যেটা জনগণ এবং রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিবে, কিন্তু এই অতীত থেকে একটু মানুষ বোঝা দরকার আছে কি না? আমার যেটা মনে হয় কি, যে অতীতে আমাদের যে দেখেন আজকে হাসান আবদুল্লাহর বক্তব্য দেখেন বা অন্যান্য পলিটিক্যাল পার্টির, সবাই কিন্তু জানে কি হয়েছে, কে কি বলেছে, কার কি রোল ছিল। আর সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে রোল গত 15-16 বছরে, এটা তো সবার চোখের সামনে একদম স্পষ্ট। হ্যাঁ, এটা তো মানে যেই রকমের একটা একের পর এক ম্যাসাকার হয়েছে, হাজার হাজার ছেলে গুম হয়েছেন, হাজার হাজার ছেলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এটা তো এমন না যে জুলাই আর অগাস্টের মধ্যে হঠাৎ করে পুলিশ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা শুরু করলো, এটা তো না। বা হাসিনা ওই সময় অর্ডার দিলেন যে এই কাজগুলো করে, এটা তো হচ্ছে সেই 2009-এর পরের থেকেই শুরু হয়ে গেছে। ইলিয়াস আলী তো সেদিন গুম হন নাই, ইলিয়াস আলী গুম হয়েছে 2012 সালে, হ্যাঁ, বা 2013 সালের ডিসেম্বরে জাস্ট ইলেকশন হওয়ার আগে বিএনপির এক ঝাঁক ছেলে উধাও হয়ে গেলেন। তাদেরকে সিকিউরিটি ফোর্স, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি তাদেরকে উধাও করে দিলেন, গুম করে ফেললেন। তো এগুলো তো নতুন না। তো এর সবচেয়ে বড় কথা কি, এগুলো সব ওয়েল ডকুমেন্টেড আছে, মানুষের মেমোরির থেকে এগুলো যায় নাই। ফলে দেখেন আওয়ামী লীগের প্রশ্ন যখন আসে সবাই কিন্তু এক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে জনগণ এগুলো সুস্পষ্টভাবে জানে কি হয়েছে, কখন কি হয়েছে। আপনি এই যে 74-এ আপনি যে বড় যে দুর্ভিক্ষ হলো, ওরা কিন্তু গত 15 বছর হাসিনা যথেষ্ট চেষ্টা করেছে এটা মানুষের মেমোরির থেকে ইরেজ করে দিতে পেরেছে। কি যে নওমি হোসেন, ডক্টর নওমি হোসেন, উনি সোয়াসে পড়ান প্রফেসর, ওনার মা আইরিশ, বাবা বাংলাদেশি, উনি খুবই নামকরা প্রফেসর। উনি 1974-এর উপরে বিশাল চ্যাপ্টার লিখেছেন, ব্রিলিয়ান্ট একটা চ্যাপ্টার। এই বইটার নাম দ্য এইড ল্যাব। ওইখানে বলছেন যে 15 লক্ষ লোক মারা গেছে সেই দুর্ভিক্ষে, 15 লক্ষ লোক, মানে অ্যাট দ্যাট টাইম 2% অফ দি কান্ট্রিজ পপুলেশন না খেয়ে মারা গেছে। চিন্তা করা যায়? তো আপনি ইচ্ছা করলেই যে আপনার ক্রাইমগুলো আপনি কি করলেন, মানুষ কি ভুলে যায়? মানুষ এত সহজে ভুলে না। আর এখন ইন্টারনেটের যুগে, অনলাইনের যুগে, যেখানে সেলফ লাইফ যাই রাখেন সেটা ইটারনাল সেলফ লাইফ, এটা থেকেই যাচ্ছে, মানুষের তো এত সহজে ভুলে না। তো সেক্ষেত্রে এই যে বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চিঠিপত্র দেওয়া হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্রের নানা রকম স্টেটমেন্টও দেখতে পাচ্ছি যে ভারত থেকে সেটার এখনো কোনো রেসপন্স করা হয়নি। তো সেই জায়গার অগ্রগতি কি আছে, কোনো অগ্রগতি কি আছে এখনো? না, আমরা তো বারবার বলছি, আমাদের তরফ থেকে জানানো হয়েছে সুস্পষ্টভাবে
আমরা তার এক্সট্রাডিশন চাই। ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটিও আছে। আর যেটা হচ্ছে যে এখন যেহেতু মানে তাকে আনা যাচ্ছে না বা তারা ফেরত দিচ্ছে না, আমরা যেটা হচ্ছে যে আমরা গ্লোবালি জানাচ্ছি এবং এই দেখেন ইউএনের রিপোর্টের পরে এই এখন প্রেশারটা আরো বেড়েছে, ঠিক না? এবং অনেকে আমাদেরকে এসে বলছেন যে যেহেতু ও দেশে ফিরতে পারবে না বা ফেরানো যাচ্ছেও না, তো তোমরা এটা পুরো কেসটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে দিয়ে দাও, হেগে, মানে নেদারল্যান্ডের রাজধানীতে। তাহলে যেটা হবে কি পুরো ওয়ার্ল্ড বিশ্ব জানবে যে শেখ হাসিনা কি করেছে। অলরেডি তো ইউএনের যে 127 পাতার রিপোর্টে সুস্পষ্টভাবে লেখা আছে যে হাসিনা কি করেছে, যে সে অর্ডার দিচ্ছে পুলিশকে, সিকিউরিটি ফোর্সকে মেরে ওই লাশগুলোকেও লুকিয়ে ফেলার কথা বলছে, ওইখানে রিপোর্টের মধ্যে আছে। তো এখন সবাই বলছে যে এইটা পুরো জিনিস, এবং ওইখানে ইউএনের রিপোর্টে বলা হচ্ছে এটা পটেনশিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। পৃথিবীতে 2টা ক্রাইমের সবচেয়ে বড় ক্রাইম ধরা হয়। একটা হচ্ছে জেনোসাইড, আপনি একটা জনগোষ্ঠীকে মেরে ফেলার, ওয়াইপ আউটের ষড়যন্ত্র করলেন বা মেরেই ফেললেন অনেক ক্ষেত্রে, যেটা রোহিঙ্গাদের এগেনস্টে হয়েছে, হ্যাঁ, বা জার্মানিতে ইহুদিদের এগেনস্টে হয়েছে। ঠিক। আর একটা হচ্ছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, আপনি এত ক্রাইমস করেন যে পুরো হিউম্যানিটির এগেনস্টে এটা একটা বড় ক্রাইম। তারা বলছে যে এখানে পটেনশিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে। তো সেক্ষেত্রে অনেকে আমাদেরকে বলছেন, প্রফেসর ইউনুসকে জানাচ্ছেন যে আইসিসিতে যান, এই পুরো কেসটা রেফার করেন আইসিসিতে। আইসিসিতে রেফার করলে যেটা হবে যে আরও প্রেশারে পড়বে, হ্যাঁ, যেখানে শেখ হাসিনা আছেন ওইখানে তার আরও প্রেশার পড়বে, এবং ইভেনচুয়ালি এমনও হতে পারে তাকে হেগে পাঠাতে পারে, ওইখানে তার বিচার হবে। এবং যেটা অলরেডি ইয়ের ক্ষেত্রে হয়েছে, ফিলিপিন্সের ক্ষেত্রে দেখেন, তাকে ধরে নিয়ে গেল, হ্যাঁ, ডুটার্তেকে ওইখান থেকে, ফিলিপিনের আপনার মতো দেশ যার মেয়ে এখন ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট, তার বাবাকে ধরে নিয়ে গেল, দেখেন মাদক কারবার হিসেবে হত্যা করবার, ৬,০০০-এর মতো তার বিরুদ্ধে বড় অভিযোগ। তো সেক্ষেত্রে এই যে ইউএন যে রিপোর্টটা দিল, জুলাই হত্যাকাণ্ড নিয়ে রিপোর্টটা দিল, সেই রিপোর্টের পরে কি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো কিছুকে? ওরা তো ওরা এখনো ডিনায়ালে আছে, ওরা তো সারা জীবন ডিনায়ালের মধ্যে আছে। ওরা ৭৪-এর দুর্ভিক্ষ ডিনায়ালে রেখেছে, রক্ষী বাহিনীর হাজার হাজার লোককে কিলিং, এটাও ডিনায়ালে ছিল, হ্যাঁ। ওরা সারা জীবন সব কিছু কি না, এগুলো কিছু হয়নি। আপনি তো আগে এটা মানুষজনকে, আপনি আগেরটা হয়তো বা পারছেন, এখন কত বছর আপনি পারবেন? নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা আলোচনা আসবো। আমি পুরো পৃথিবী তো জানে, দেখছে, আর ইউএন রিপোর্ট করেছে। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, যেটা আমি বলবো যে প্রফেসর ইউনুসের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক, সেটা হচ্ছে যে উনি ইউএনকে ডেকে বলেছেন তোমরা তোমাদের মতো, আমরা কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করবো না, তোমরা তোমাদের মতো ইনভেস্টিগেট করো, তোমরা রিপোর্টটা করো, আমরা কোনো ধরনের কোনো প্রেশার দিব। অনেকে কিন্তু বাদশাহ ছিলেন যে ইউএনকে এনে একটা খাল কেটে কুমির আনার মতো হচ্ছে, তারা যদি সেরকম রিপোর্ট না দেয় তাহলে সেটা তো কি হবে? সেক্ষেত্রে হয়তো বা শেখ হাসিনার আবার নতুন পলিটিক্যাল লিজ পাবেন, পলিটিক্যাল লাইফে নতুন লিজ পাবেন। কিন্তু আমরা চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে না, আমরা চাই এমন একটা, যেহেতু একটা ভয়ানক রকমের হত্যাকাণ্ড হয়েছে, ভয়ানক রকমের অ্যাট্রোসিটি হয়েছে, এটার ইনভেস্টিগেটটা ইন্ডিপেন্ডেন্টলি ইউএনের বডি করুক, তাদের সেই ক্যাপাসিটি আছে। এবং তারা যে রিপোর্টটা করেছে দেখেন, এবং এই রিপোর্টের পরে তো শেখ হাসিনার কোনো পলিটিক্যাল কোনো শেলফ লাইফ নাই, পলিটিক্যালি শি ইজ ডেড। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি তখন কোন গণমাধ্যমে ছিলাম সেটা আমার জানা নেই, এই শাপলা চত্বর এবং বিডিআর হত্যাকাণ্ডের কথা, এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে কিন্তু তুমুল আলোচনা হচ্ছে, সেটি আমাদের সেটিও বিচারের প্রক্রিয়াধীন রয়েছে, বিডিআর হত্যাকাণ্ড বিচার। ওই দুটার সময়কার কথা আপনি রিপোর্টিং নিশ্চয় করেছেন, সেই জায়গাটাকে একটু দেখবেন, বলবেন না? এটা তো আমার মনে আছে, আমরা সারা রাত ধরে রিপোর্ট করলাম, এবং যেটা হয়েছে শাপলা চত্বর কথা, শাপলা চত্বরের ক্ষেত্রে সারা রাত রিপোর্ট করলাম। পরবর্তীতে পরের দিন যেটা হলো যে সরকার বারবার বলছে যে, প্রথমে সরকার একদম অস্বীকারই করলো যে কোনো মৃত্যু হয়নি, পরে বলছে 7টা, এবং পরবর্তীতে বোধহয় 13টা বা আরও একটু বেশি বলেছে। কিন্তু আমরা প্রথম থেকেই জানছিলাম যে অনেক লোক মারা গেছে, এবং আমরা প্রত্যেকটা মৃত্যু এই হসপিটালে কথা বলে বলে আমরা আপডেট করছিলাম। এবং দেখা যাচ্ছে যে আমাদের এক সময়
49টা 50টা হয়ে গেছে ডেথ টোল, সরকার তখনও বলছে 7টা। ফলে এক ধরনের ভয়, কেননা অন্যান্য সাংবাদিকরা যারা আওয়ামী লীগের দোসর ছিলেন, সেই সমস্ত সাংবাদিক এনাবলার ছিলেন, তারা আমাদের দিকে পয়েন্টিং করতেছিল যে এই এএফপি বেশি মৃত্যুর ফিগার দিচ্ছে। বাট আমরা তো দেখতেছিলাম যে ভয়ানক কী হচ্ছে, যে যেই লোকজনকে আপনি যেভাবে আপনার অ্যাট্রোসিটিগুলো করেছে, আর কিছু কিছু আমরা তখন আমাদের অফিসটা মতিঝিলে, অনেক কিছু আমরা আমাদের চোখের সামনেই দেখেছি। এবং যেটা হয়েছে যে শাপলা চত্বর দিয়ে চলে যাওয়ার পরে একটা বড় কিলিং হয়েছে সিদ্ধিরগঞ্জের ওইখানে। আচ্ছা, হ্যাঁ, একটা বিজিবি, তো ওইটা বিজিবি পুরো রাইফেল দিয়েও ফায়ার ওপেন করছে, এবং এই লাশগুলো বেশিরভাগই হচ্ছে ইয়েতে কি যেন নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ছিল। হ্যাঁ, এবং আমরা ওইটা করার পরে আস্তে আস্তে লোকাল পত্রিকাগুলো আমাদের রিপোর্টগুলো নিয়ে ওইটা করেছিলেন। এপিতে আমি তখন ব্যুরো চিফ ছিলাম। আর এই জায়গায় আমরা এখন প্রফেসর ইউনুস বলেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে এগুলোকে ডকুমেন্টেশন করতে হবে। শাপলার যে হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাঈদীর বিচারের পরে যে প্রোটেস্টটা হয়েছে, এই সময় যে একটা বড় রকমের ম্যাসাকার, 160, আমি তখন গুনেছিলাম, পুলিশের বরাত থেকেই গুনেছিলাম 132 জন, 160-70 জনকে, অনেকে বলেন 200 জনকে একদম জাস্ট ওপেন লাইভ বুলেটে এদেরকে মারা হয়েছে। কোন ঘটনার পর? এটা হলো মাওলানা সাঈদীর ভার্ডিক্টের পরে একটা বড় রকমের প্রোটেস্ট হলো না কান্ট্রি ওয়াইডে, তো সেই সময় একটা বড় রকমের হত্যাকাণ্ড হয়েছিল। তো সেই দুইটা আমরা রিপোর্ট আমরা এই এখন চিফ অ্যাডভাইজার বলছেন এগুলো যতগুলো হত্যাকাণ্ড আছে সেগুলোকে ডকুমেন্টেশনের কথা উনি বলেছেন। আর আমরা মনে করি যে যেহেতু শাপলায় যে প্রোটেস্টটা আয়োজন করেছিল হেফাজত, এই হেফাজতেরও উচিত যে তারা নিজেরা ডকুমেন্টেশন করা উচিত, বিকজ অনেক বছর পুরনো হয়েছে, তাদের তো নেটওয়ার্ক মাদ্রাসা আছে, কোথায় কোথায় কিলিংটা হয়েছে, কোন কোন মাদ্রাসায় কতজন মারা গেল, তারাই আসলে জানাক যে আসলে কতজন মারা গেছে। তারা এটা করলে হয় কি, এটা মোর অথেন্টিক হবে, আমরা একটা পুরো এক্সাক্ট পিকচারটা পাবো। জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলমের সাথে। আমরা একই আলোচনা নিয়ে ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে বিরতির উপর ফিরে আসছি। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমাদের শেষ মুহূর্তের আলোচনা আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং একই সাথে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে এই শেষ মুহূর্তের আলোচনাও যুক্ত হয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম। আমরা শফিক ভাই একটু এই প্রসঙ্গে আসতে চাই, আমরা বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য নিয়ে আসতে চাই। আমরা দ্রব্যমূল্যের অস্বস্তির কথা দেখেছি, এখনকার অবস্থাটাও নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। একই সাথে যদি বিদ্যুতের কথায় আমরা একটু আসি, সেক্ষেত্রে আমরা রোজার আগেই আমরা কিন্তু নানা গণমাধ্যমে দেখেছি যে এবারের রোজায় মানুষ ভুগতে পারে বিদ্যুতে, কিন্তু বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে আদানির বিদ্যুৎ ক্রয় করা হচ্ছে এবং তাদেরকে ভালো মতো পেমেন্ট করা হচ্ছে, সেই কারণে স্বস্তি কিনা জানি না। কিন্তু যে জায়গাটা হচ্ছে যে এই আদানির বিদ্যুৎ ক্রয় নিয়ে কিন্তু বাংলাদেশে এক ধরনের বড় সমালোচনা রয়েছে, এবং এই সময় এই চুক্তিটি বাতিল করা হবে কিনা সেটি কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ ছিল তারা কিন্তু দাবি উত্থাপন করেছিল। তো আমরা জানি না যে আমরা বিদ্যুতের স্বস্তি কোথা থেকে পাচ্ছি, বেশি মূল্যে বিদ্যুৎ কিনে স্বস্তি পাচ্ছি জনগণকে খুশি করার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, নাকি না আমরা আসলে এটা আমাদের দরকার ছিল? না, আমাদের যেটুক দরকার সেটা আমরা করছি। আমাদের প্রথম কাজ হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া, জনগণ যাতে বিদ্যুৎটা পান। হ্যাঁ, সেটা হচ্ছে মূল ইয়ে। অনেক ক্ষেত্রে হয় কি যে বিদ্যুতের সাথে তো সব ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস জড়িত, সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য দিয়ে হলেও আমরা এনশিওর করছি যে বিদ্যুৎটা যেন সবাই পান। এবং এবার দেখেন পুরো রোজার মাসে কোনো কি বিদ্যুৎ নিয়ে কি খুব ক্রাইসিস হয়েছে, কোনো হাহাকার আছে? সবাই বিদ্যুৎ কিন্তু পেয়েছে এবং আমরা এটা এনশিওর করেছি। আর সেক্ষেত্রে যেটা হচ্ছে, আর আদানিরটা এটা একটা সেপারেট জিনিস, সেটা হচ্ছে আদানির যেই ডিলটা যেটা হয়েছে সেই বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট যে আমরা এটা রিভিউ করছি, একটা কমিটি আছে সেটাকে রিভিউ করছে, এবং এই রিভিউর মাধ্যমে তারা ইভেন ইন্টারন্যাশনাল এক্সপার্টের সাহায্য নিয়ে দেখছে যে এই ডিলটা কীরকম হয়েছে, এই ডিলটার বিষয়ে তারা ইনভেস্টিগেট করছে। আর যেহেতু আমাদের সাথে তার একটা চুক্তি আছে, আমার তো চুক্তিটা অনার করতে হবে। আমরা এমন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেই যার ফলে যেটা দেশের ইন্টারেস্টটা হুমকির সম্মুখীন হয়ে যায়।
আমরা এমন কোনো ইয়ে নিব না যার জন্য দেখা গেলো যে আমি একটা বললাম যে না আদানির সাথে আমি চুক্তি করব না, রাখবো না, আমি স্ক্র্যাপ করলাম, এবং এই স্ক্র্যাপ করার ফলে দেখা গেলো সেই ইন্টারন্যাশনাল কোর্টে আমাকে নিয়ে গেলো, নিয়ে যেয়ে দেখা গেলো যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ড্যামেজ আমাকে দিতে হচ্ছে। তো সেই জায়গায় আমরা এখানে খুব প্র্যাগম্যাটিক এবং ইন্টারন্যাশনাল যে ডিউ প্রসেস যেটা সেটাই আমরা করছি, এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে বিদ্যুৎ পুরোপুরি পায়। এখন সামনে আরও ইয়ে আসছে, সামার আসছে, সামারে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে, হ্যাঁ, কুলিং মেজার নেওয়ার জন্য। তো আমরা আশা করছি যে সেই সময়েও আমরা জনগণের কাছে যারা এই বিদ্যুতের গ্রাহক তারা বিদ্যুৎটা ঠিক মতো পাবেন। নিশ্চয়ই এটা একটা স্বস্তির জায়গা হচ্ছে যে আমরা আসলে রোজায় বুঝতে পারিনি আসলে বিদ্যুৎ নিয়ে আমাদের যে অস্বস্তির জায়গাটা, সে জায়গাটা কিন্তু আমরা খুবই একজন সাধারণ নাগরিক হিসেবে কৃতজ্ঞ। কিন্তু ওই জায়গাটা যেটা আদানির চুক্তির কথা, সেটিও কিন্তু একটা প্রশ্ন থেকে গিয়েছিল, সেটিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিবেচনা নিয়েছে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল কোর্ট আছে, একটা চুক্তি আছে, সেই জায়গায় সরকার তার প্রত্যেকটা পদক্ষেপে অত্যন্ত বুঝ বিবেচনার মাধ্যমে করছে। দ্রব্যমূল্য নিয়ে সুস্থ অস্বস্তির জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? দ্রব্যমূল্য নিয়ে বিশেষ করে রোজার যাতে এসেনশিয়াল কমোডিটিসগুলো যেগুলো মানুষজন কনজিউম করেন রোজার সময়, তো অনেক কিছু যেমন ধরেন প্রচুর স্ন্যাক্স খান, সেখানে হয় কি সয়াবিন বা এডিবল ওয়েলের চাহিদা বেড়ে যায় অলমোস্ট দ্বিগুণ। আমরা প্রতি মাসে আমাদের এডিবল ওয়েল সারা বাংলাদেশের ডিমান্ডটা হচ্ছে 2 লক্ষ মেট্রিক টন, সেটা রোজার মাসে 4 লক্ষ মেট্রিক টন হয়ে যায়। তো এই জায়গাগুলোকে ঠিক করার জন্য, মানে যাতে রোজার সময় এসে কোনো ধরনের জন্য ক্রাইসিস যাতে না হয়, সেটার জন্য চিফ অ্যাডভাইজার মহোদয় সেই অক্টোবর থেকেই মেজার নিতে বলেছেন। অক্টোবরেই কিন্তু উনি সমস্ত অফিসিয়ালদেরকে বলেছেন। তারপরে তো এটার জন্য পুরোপুরি আমাদের যে কমার্স অ্যাডভাইজার তাকে এই পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং ইন্টেন্সিভলি মনিটর করা হয়েছে। আমরা এগুলো ক্ষেত্রে যেগুলো কাজ করা হচ্ছে যে সাপ্লাই যেন ডিসরাপ্টেড না হয়, যে কোনো অ্যাডুকুয়েট যদি সাপ্লাই, আপনি যদি সাপ্লাই ঠিক রাখতে পারেন না, তাহলে হয় কি আপনার বাজারে কোনো মেকানিজম করে আপনি জিনিসপত্রের দাম বাড়াতে পারবেন না, এটা ইম্পসিবল হয়ে যায়। সেই জায়গাটা এই গভর্নমেন্ট হাত দিয়েছিল, এবং এটা দেখেন সেই অক্টোবরের থেকে প্ল্যান অনুযায়ী করার কারণে, এবং দেখেন সেই অনুযায়ী আমরা এলসি মার্জিনটা, কেউ যেন যারা ইম্পোর্ট করবে ইম্পোর্টে যাতে অ্যাফেক্টেড না হয়, সেই জন্য এলসির বিষয়টা আমরা দেখেছি। তারপরে হচ্ছে যে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট হাই, তো লোকাল মার্কেটে তার ঢোকার সময় আমরা যাতে তার ডিউটি যাতে একদম কমিয়ে আনা যায়, কিছু কিছু ক্ষেত্রে 0 ডিউটিতে অ্যালাউ করা হয়েছে। ফলে হঠাৎ করে যে আপনার যে সাপ্লাইটা ফ্যান্টাস্টিক ছিল, সাপ্লাই ভালো থাকার কারণে জিনিসপত্রের দাম এমনি কমে আসছে। কোনো ধরনের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই যেটা সাপ্লাই সাইডকে অ্যাফেক্ট করে। তো ফলে আপনি যদি সাপ্লাই যদি ঠিক থাকে, আপনি খেজুরের ক্ষেত্রে দেখেন প্রতি বছর খেজুর নিয়ে মেকানিজম হয়, যেই খেজুর গত বছর 600 টাকায় বিক্রি হয়েছে, এই খেজুর এবার 300 টাকায় পর্যন্ত মানুষ খেতে পেরেছেন, ঠিক না? এখন তো খেজুরটা সবাই খান, পুরো ইভেন গ্রামে অঞ্চলের মানুষও তার ইফতারিটা করেন খেজুর দিয়ে। খেজুর একটা থাকেই, একটা হলেও, এক টুকরা হলেও খেজুর থাকে। তো সেগুলো আমরা দেখেছি প্রত্যেকটা কিতে। আমি বলবো যে শুধু চালের বাজারে আমরা একটু আপওয়ার্ড সুইং দেখেছি, একটু দাম বাড়া, বাট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সহনীয় ছিল এবং অনেক ক্ষেত্রে অনেক কম ছিল। আপনি পেঁয়াজের মার্কেটটা দেখেন, আলুর মার্কেটটা দেখেন, এগুলো তো এসেনশিয়াল এই রোজার সময় লাগে। ছোলাটা দেখেন, মসুরের ডালটা দেখেন, কোনোটাই কিন্তু গত বছরের থেকে বেশি ছিল না, বরঞ্চ কম ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা ক্রেডিট নিতে চাচ্ছি না, এখানে আমাদের কথা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব, আমরা কাজটা করছি, সামনে টার্বুলেন্স আসতে পারে, সেটার জন্য কোনো কমপ্লাসেন্সির সুযোগ নাই। হ্যাঁ, এটা নিয়ে যাতে আমাদের এই অব্যাহত থাকে প্রচেষ্টাটা। যখন এই সাপ্লাই সাইড ক্রাঞ্চ হয় তখন এই সমস্যাগুলো তৈরি হয়, যাতে সাপ্লাই সাইডে কোনো ধরনের কোনো ডিসরাপশন না হয়। জি, সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে গত বছরও খেজুরের ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা জানি না রাষ্ট্রের রাজস্ব তখন কোথায় যেত, এখন কিভাবে সেটি ম্যানেজ করা হয়েছে। আমরা একেবারে শেষ মুহূর্তের আলোচনায়, যেহেতু আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট বলছি, আলোচনায় আপনি ভবিষ্যৎ বাংলাদেশকে কীভাবে দেখতে চান? আজকে আমাদের এই তরুণরা, আমাদের প্রবীণ রাজনীতিবিদরা
আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, গণমাধ্যমে কাজ করে যারা রয়েছে, সকলে মিলে কিন্তু একটা জায়গায় একমত, সেটি হচ্ছে যে বাংলাদেশে যাতে আর কোনোদিন ভবিষ্যতে এই স্বৈরতান্ত্রিক কোনো মনোভাব, ফ্যাসিজমের কোনোভাবে আর উত্থান না ঘটে। আপনি শেষ আলোচনার মধ্যে দিয়ে কী বিশ্লেষণ করতে চান? না, আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা লাকি যে আমরা খুব একটা ব্রিলিয়ান্ট একটা জেনারেশন পেয়েছি, তাদের মধ্যে ভয় ডর কম, এবং তারা ইভেন বাংলাদেশকে অন্য একটা জায়গায়ও নিতে চাচ্ছেন সব দিকে। তাদের মধ্যে লোভও কম। আমরা অনেক জেনারেশন দেখেছি লোভে পড়ে নষ্ট হয়ে গেছেন, তাদের মধ্যে লোভটা আমি কম দেখছি, এবং তারা অনেক গ্লোবালি অনেক কানেক্টেড। তারা জানেন যে অনেক কিছু নিয়ে তারা ডিবেট করছেন, দেশের ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেটা তারা জানেন। বাংলাদেশের তো আমাদের ধরেন 300 বছর আগে আমরা রিচ কান্ট্রি ছিলাম। আপনি 17 শতক যদি আপনি দেখেন, 17th সেঞ্চুরিতে বেঙ্গল ওয়াজ দ্য রিচেস্ট প্লেস। আমরা এই ব্রিটিশরা দখল করার আগে, আওরঙ্গজেবের সময়, মোগল কিংডমের সময়, যখন পুরো বিশ্বের সবচাইতে রিচেস্ট পার্ট ছিল হলো এই মোগল কিংডম, এবং তার যেটা অংশ বেঙ্গল ছিল হলো তার মধ্যে রিচেস্ট, তারও মধ্যে মানে পুরো ইন্ডিয়ার মধ্যে পুরো ইয়েতে। তো সেই জায়গায় আমরা করতে করতে কোথায় চলে গিয়েছিলাম, আমাদেরকে একদম হলোড আউট বলা হয়, একদম শেষ করে ফেলেছিল। সেই জায়গার থেকে আমরা কামব্যাক শুরু হয়েছে। আমি বলবো 24টা আমাদের 71 প্রথমে আমাদের হলো, তারপরে আমরা দেখেছি আমাদের লোকগুলোই আমাদের উপরে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গিয়েছিল। সেই জায়গার থেকে 24 আবার আমাদেরকে সামনে নিয়ে আসছে। এবং আমরা মনে করি যদি চায়না দেখেন, চায়নাও কিন্তু রিচ হয়ে যাচ্ছে। তা যদি চায়না পারে, আমরাও তো একটা বড় সিভিলাইজেশনের পার্ট, আমরাও পারবো, আমরাও একদিন অনেক রিচ হব। আমার ছেলে মেয়ে আমেরিকায় মাইগ্রেট হতে হবে না। এমন দিন থাকতে পারে যে এগুলো ছেলে মেয়ে 3rd 4th জেনারেশন বাংলাদেশি যারা আমেরিকায় আছে, তারা হয়তো ফিরবেন, বাংলাদেশে ফিরবেন, যে না ওইটা একটা রিচ কান্ট্রি, ওইখানে ফিরি। আপনি আয়ারল্যান্ডের ক্ষেত্রে এটা হয়েছে। আয়ারল্যান্ডের সেই পুরো 19th সেঞ্চুরি জুড়ে বা আর্লি 20th সেঞ্চুরি জুড়ে আয়ারল্যান্ডের আপনার জেনারেশন আফটার জেনারেশন, এই যে ক্যানেডিয়াদের যে প্রেসিডেন্ট কেনেডির দাদারা, বা আপনি এই যে বাইডেনের দাদারা, এরা সব আয়ারল্যান্ডের থেকে আসছেন। আয়ারল্যান্ডে তখন ফ্যামিন হতো, পটাটো ফ্যামিন, ওদের মেন খাবার পটাটো। তো আলুর ফ্যামিনের কারণে ওরা এই না খেতে পেরে, এবং ব্রিটিশদের শোষণের কারণে এরা আমেরিকায় মাইগ্রেট করতেন। আর এখন আয়ারল্যান্ড দেখেন, আয়ারল্যান্ডের পার ক্যাপিটা ইনকাম এখন আমেরিকার চেয়ে বেশি, $20,000 চেয়ে বেশি। পুরো ইউরোপে তারা ওয়ান অফ দ্য রিচেস্ট নেশন। আমরাও তো ওইটা হতে পারি। আমরা আমাদের ইনস্টিটিউশনগুলো ফিক্স করতে হবে, যেটা চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস এটা করছেন অলরেডি। আর একটা হচ্ছে যে আমাদের ফোকাসটা ঠিক রাখতে হবে, যেন আমি ওই জায়গায় যাব। অ্যালং দ্য ওয়ে আমার অনেক সমস্যা হবে, বাট আমি ওই জায়গায় যাব। আপনি ইন্দোনেশিয়ার ক্ষেত্রে দেখেন, সুহার্তো পরবর্তী ইন্দোনেশিয়া, সুহার্তো প্রায় চেপে বসেছিলেন, তারপরে তাকে সরানো হলো। সুহার্তো পরবর্তী ইন্দোনেশিয়া মনে হচ্ছে যে কোন দিকে যাচ্ছে, একটু টলমাটল। এখন দেখেন ইন্দোনেশিয়া আবার থ্রাইভিং হচ্ছে। শ্রীলঙ্কাও কিন্তু একইভাবে গতিপথ ফিরে পাচ্ছে বলে আমি খুব আশাবাদী বাংলাদেশকে নিয়ে। আমি খুবই আশাবাদী। উই হ্যাভ গট এ গোল্ডেন জেনারেশন, তারা বাংলাদেশকে পথ দেখাবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা গোল্ডেন জেনারেশনের যে তাদের হাতে আমাদের দেশকে আমরা ছেড়ে দিয়ে নবীন প্রবীণ মিলে আমরা বাংলাদেশের উচ্চতাটাকে আয়ারল্যান্ড বলি, সিঙ্গাপুর বলি, মালয়েশিয়া বলি। একই সময় কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমরা সেই স্বাধীনতার কথা বলেছিলাম, সেই সিঙ্গাপুর কোথায় আছে, ব্যাংকক কোথায় আছে, আমরা সেই অবস্থানে অতি দ্রুত যাব আমাদের এই গোল্ডেন যে জেনারেশন তাদের হাত ধরে। এই প্রত্যাশা রেখে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের সফলতা কামনা করে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় প্রধান উপদেষ্টার পেশ সচিব জনাব শফিকুল আলম ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।